সময়টা যদি তুমি কাজে লাগাও সেক্ষেত্রে দেখা যাবে যে এই ডেটা সায়েন্সের যে বিষয়গুলো যার যে পার্সপেক্টিভই হোক বা যার যে ফিল্ডই হোক ওই জায়গায় তোমার ট্রানজিশনটা ইজি হবে, নাথিং এলস। কারণ আমরা ক্লাসে যে জিনিসগুলো করতেছি বা পরীক্ষায় আমরা যে জিনিসগুলো করব এই জায়গাগুলোতে আমাদের কনসেপ্ট ক্লিয়ারেশনের ব্যাপারটা আমরা করি। বাট তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে তুমি যে সফটওয়্যার বা যে প্ল্যাটফর্মে যাও না কেন জায়গা থেকে তুমি কোনো মিনিংফুল ইনসাইট বের করতে পারবা না। তো ওই জিনিসগুলোই আমরা এই আজকের এই সেশনে দেখবো। আর এটার উপর বেস করে আমি আজকেই ইনশাআল্লাহ এই অ্যাসাইনমেন্টটা পোস্ট করে দিব। সো তোমরা আজকে থেকে তোমাদের যে পিএল যেদিন শুরু হচ্ছে ওই দিনের রাত 12টা পর্যন্ত, মানে যেদিন থেকে পিএল শুরু হয়ে যাবে অফিসিয়ালি ওই পর্যন্ত টাইমটা দেওয়া থাকে। এটা হচ্ছে টার্নিটিনে সাবমিট করতে হয়। ওইগুলোতে আমি পরে আসতেছি। তো এটা আজকে কেন দিচ্ছে, আজকে জাস্ট এই কারণে দিচ্ছি যাতে তোমরা সময় বেশি পাও। কারণ আমি আগে থেকেই বলেছি যে কারোর যদি কুইজ খারাপ হয়ে থাকে তাহলে সে এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করে এবং সেটাতে যদি সে ভালো করে সেক্ষেত্রে তার আমার পোর্শনের যে মার্কস এটা আমি অ্যাসাইনমেন্টের মার্কসটা দিয়ে দিব। আর কারোর যদি কুইজ ভালো হয়ে থাকে অ্যাসাইনমেন্ট খারাপ হয় সেক্ষেত্রে তার কুইজের মার্কসটাই যাবে। দ্যাটস মিন তোমার বেস্ট যে মার্কস এটাই যাবে আর কি আমার পোর্শন থেকে। অন্য টিচারের পোর্শন আমি জানি না। আর এটা কেউ কখনো করবা না যে এক টিচার কি করতেছে সেটা তুমি আরেক টিচারকে গিয়ে বললা যে স্যার উনি তো করতেছে আপনি কেন করবেন না। এ ধরনের কথা তোমরা কখনোই বলবে না, কারণ এক একজনের ইভালুয়েশন সেগমেন্ট আলাদা। আমার প্রত্যেকটা কোর্সের শেষে কোর্স ফাইল জমা দিতে হয়। তো কোর্স ফাইলে আমি এই কুইজ আর অ্যাসাইনমেন্টটাকে ইকুইভ্যালেন্ট দেখাই। দেখানোর যথেষ্ট কারণ আছে, কারণ আমি এই জায়গায় স্টুডেন্টদেরকে থিওরি পড়ানোর পরে এর পরবর্তীতে যে প্র্যাকটিক্যালি যদি কোনো ডেটা থাকে সেই ডেটাগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমি শিখাই। তো এই রেফারেন্সটা কেউ দিবা না, কারণ প্রিভিয়াসলি দেখা গেছে যে অনেক স্টুডেন্টই এরকম করে। তারা রেফারেন্স দিয়ে বসে, তখন টিচারদের মধ্যে কাইন্ড অফ এই জিনিসটা ডিলেমার সৃষ্টি করে আর কি। তো এটা কেউ করবা না। তো এখন এই সেশনটা শুরু করার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে অনেক স্ট্যাটিস্টিক্যাল প্ল্যাটফর্ম আছে। অনেক প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বলতে আমি বোঝাচ্ছি যে জায়গায় আমরা কাজ করব। তো শুরুতে আমি কিছু নাম বলে দিই যেগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। প্রথমত হচ্ছে এসপিএসএস আছে, ডিজাইন এক্সপার্ট আছে, মিনিট্যাব আছে, ম্যাটল্যাব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল ফিচার আছে। বাট দেখা গেছে যেটা সেটা হচ্ছে যে ম্যাটল্যাবের আগে পর্যন্ত যেগুলো নাম আমি বললাম এগুলো সবই হচ্ছে কম বেশি পেইড সফটওয়্যার। এখন পেইড সফটওয়্যার যদি আপনি এখানে শিখাইতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে স্টুডেন্টদের এটা পাইরেটেড কপি নিয়ে আসতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে। সো একটা হ্যাসেল। তো টাইম চলে যাবে আর কি। ওইদিকে না গিয়ে আমরা জাস্ট একটা ফ্রি ওপেন সফটওয়্যার, যেটা হচ্ছে যে নেদারল্যান্ডে মনে হয় কোন একটা ইউনিভার্সিটি থেকে ডেভেলপ করা হয়েছে। সফটওয়্যারটার নাম হচ্ছে জ্যাসপ। প্রিভিয়াসলি যখন ফর্মার হেড ছিলেন প্রফেসর ডক্টর মাদার স্যার, তো উনি আর কি বলেছিলেন যেহেতু একটা সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, তো ওনার সাথে পরবর্তীতে কথা বলে এই সফটওয়্যারটা ডিসাইড করা হয়। যেহেতু এটা ফ্রি অ্যান্ড ওপেন জ্যাস্প সফটওয়্যার, আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, জাস্ট ডাউনলোড করলে তোমরা এটা নিয়ে কাজ করতে পারবে। আর এরপরে সর্বোপরি যেটা সেটা হচ্ছে যে পাইথনও তুমি সবই কাজ করতে পারবা। আর তোমরা সবাই কম বেশি জানো যে পাইথন প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা এটা কাইন্ড অফ ইংলিশ রাইটিং এর মতো হয়ে গেছে। খুবই সিম্পল ভাবে প্রোগ্রামিং লেখা হয়। তো পাইথন প্ল্যাটফর্মেও তুমি এই ধরনের কাজ করতে পারো। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা যেটা তোমাকে বুঝতে হবে যে তুমি ডেটা সেট থেকে কিভাবে কোন ইনসাইট বের করে নিয়ে আসতে যাচ্ছ। এটা আমরা আজকে দেখবো। কোনো প্ল্যাটফর্ম তোমাকে বলে দিবে না। কোনো প্ল্যাটফর্ম তোমাকে বলে দিবে না। বা তুমি যে রেজাল্টটা বের করলা এই রেজাল্টটা আসলে কতটুক কারেক্ট বা কতটুক রং এটাও কোনো প্ল্যাটফর্ম তোমাকে বলে দিবে না। তুমি জাস্ট ক্লিক করবা, ডেটা আসবে, ডেটার রেজাল্ট চলে আসবে। বিকজ সবকিছুই ম্যাথমেটিক্যাল ফাংশন দ্বারা ড্রিভেন। তো এই জায়গাগুলোতে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তো তুমি কখনোই আগাইতে পারবে না। এই সেশনটার মেন যে আমাদের থিম আসলে এটা ওই দিকেই নিয়ে যায়। কারণ ফিউচার যে বা ফিউচারের কথা আসলে মানে ফিউচার পর্যন্ত না গেলেও হয়, কারণ এখন ওয়ার্ল্ডের রিসার্চ যে ফাস্টার রেটে আগাচ্ছে
তো এই জিনিসগুলো শিখে রাখা ভালো। আর তোমরা যদি এগুলো না শিখো, সেক্ষেত্রে হ্যাঁ, তোমার প্রবলেম নাও হতে পারে। আমি বারবার একই কথা বলি, প্রবলেম নাও হতে পারে। বাট তোমার যে ইন্টেলেকচুয়াল স্কিল এই সেগমেন্টে, এগুলো ফ্লারিশ করতে পারবে না। এই জিনিসগুলো এক্সপ্যান্ড তখন আর করতে পারবে না। দেখা যাবে তুমি লিমিটেড সেগমেন্টের মধ্যে তোমার স্কিল দেখাতে পারতেছো। তো কেউ যদি মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসগুলো নিয়ে তুমি যদি তোমার নেক্সট স্টেপ আন্ডার গ্রাজুয়েটের যে রিসার্চ প্রজেক্ট আছে ওই সব জায়গায় কাজ করতে যাও, তো এটার উপর বেস করে তুমি কাজ করতে পারো। কারণ জানার কোনো শেষ নাই, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা জানতে হবে যে তুমি কিভাবে শুরু করবা বা কোথা থেকে শুরু করবা। তো আমি তোমাদেরকে এই সফটওয়্যারটা দেখানোর একটু চেষ্টা করি। আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তাই তো? স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার। জি স্যার। তো এটা হচ্ছে এই সফটওয়্যারটা জ্যাস্প। আমি নিজে ডিজাইন এক্সপার্টে কাজ করি, বাট ডিজাইন এক্সপার্ট তোমার হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন না। তো আমি ডিজাইন এক্সপার্টের কথা আমি বলবো না। তো আমরা জাস্ট এই সফটওয়্যারটা নিয়ে একটু দেখি যে আসলে এটা কিভাবে কি করে। ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব, এটা টোটালি ফ্রি। তো ওপেন করার পরে এর ইউজার ইন্টারফেসটা কাইন্ড অফ এই যে এরকম আসে। আমার এটাতে আপডেটেড না, কারণ আমি গত কয়েক সেমিস্টার ধরে পড়াচ্ছি, তো আমি আর আপডেট করি নাই। তো এখন এটা ফ্রি সফটওয়্যার, এটা বলে দিছে ওরা যে এটা ফ্রি একটা সফটওয়্যার। তো আমরা যদি কাজ শুরু করতে চাই, সেক্ষেত্রে যে এদের যে কথাটা এই জায়গায়, সো ওপেন এ ডেটা ফাইল অ্যান্ড টেক জাস্ট ফর এ স্পিন, এইখানে আমরা ক্লিক করব। তো এই ইন্টারফেসের থেকে আমি রিসেন্ট হচ্ছে যে আহ, কাজ করেছিলাম যেগুলো, সেই ফাইলগুলো এই যে এই জায়গায় আছে, এগুলো বেশিরভাগই হচ্ছে যে প্রিভিয়াস স্টুডেন্টদেরকে দেখানো হয়েছিল। আর তোমার নিজের যদি কোনো ডেটা সেট থাকে, সেক্ষেত্রে কম্পিউটার থেকে তুমি সে জায়গা থেকে ডেটা সেটটা আপলোড করতে পারো। ওদের একটা ডেটা লাইব্রেরি আছে, ইভেন ওদের গাইডেড বেশ কিছু রেফারেন্সও আছে, সেগুলো আমরা দেখতে পারি। তো কোন প্ল্যাটফর্মে কাজ করতেছো, ইট ডাজেন্ট ম্যাটার। আমি বারবার বলতেছি, কোন প্ল্যাটফর্মে কাজ করতেছি ইট ডাজেন্ট ম্যাটার। আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে যে ওই যে ইনসাইট গুলো আসতেছে, কারণ এগুলো সবই তো একটা প্রিভিল্ড ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম থেকে রেজাল্টটা নিয়ে আসতেছে। তো ওই রেজাল্টটা ইন্টারপ্রেট করা, যেটা ক্লাসে হাতে করতেছিলা, ছোট ডেটা সেট ছিল, সেটা তুমি এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক দিয়ে বা পাইথনে দুইটা লাইন লিখেই তুমি বের করে নিয়ে আসতে পারতেছো। বাট হোয়াট নেক্সট, তোমাকে জানতে হবে যে এখান থেকে যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টটার আসলে সিগনিফিকেন্স কি, রেজাল্ট আসলে আমাকে কি ভ্যালু অ্যাড করতেছে। এইটাই তোমাদের, এই জিনিসটাই শিখতে হবে। জাস্ট এটাই একটা ছোট অ্যাসাইনমেন্টে থাকবে। এটা নিয়ে ভয়ের কিছু নাই, এটা সিম্পল একটা অ্যাসাইনমেন্ট থাকে। মানে কাইন্ড অফ এরকম যে স্টুডেন্টদেরকে মার্কস দেওয়ার জন্য এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়। তো তারপরেও দেখা যায় যে অনেকে 11th আওয়ারে গিয়ে কপি টপি করে এগুলো করে দেয়। তো এগুলো আসলে ঠিক না, বাট এগুলো বোঝা যায় যে কে কপি বা কিভাবে করে দিচ্ছে আর কি। তো আমরা র্যান্ডমলি একটা ডেটা সেট ওপেন করি, জাস্ট বোঝার জন্য। ধরো এই যে এই অকশানের যে ডেটা সেটটা আছে, অকশানের এই ডেটা সেটটা আমরা ওপেন করলাম। তো আমাদের ডেটা সেটটা হচ্ছে দেখাচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের ডেটা সেট। তো আমাদের কাছে ভ্যারিয়েবল, যে র্যান্ডম ভ্যারিয়েবল, এটা হচ্ছে তিনটা: এজ, বিডার্স এর কল, আর হচ্ছে প্রাইস, বা আমরা বিডার্স এর সংখ্যাও ধরতে পারি। তো এখন প্রথমত এরকম প্র্যাকটিক্যাল লাইফে তোমার কাছে যে কোনো ডেটা সেট থাকতে পারে, যে কোনো প্রসেসের, যে কোনো প্রসেসের। যদি মেকানিক্যালের কথা বলি, সেটা তোমার যে কোনো ইঞ্জিনের থাকতে পারে, বা যে কোনো মেকানিক্স এর থাকতে পারে,
বা রোবটের যে ডিগ্রিজ অফ ফ্রিডম, তার রেসপেক্টে, তার যে মুভমেন্ট, প্লেসমেন্ট, ভেক্টর, যে কোনো ডেটা তোমার কাছে থাকতে পারে। এখন শুরুতে তুমি এরকম ডেটা পেলে, আমরা তো ক্লাসে এত বড় ডেটা সেট নিই নাই, এখানে কতগুলো ডেটা পয়েন্ট আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে প্রায় 32টা ডেটা পয়েন্ট আছে আর কি। তো এত মানে 32টা ডেটা নিয়ে আমরা ক্লাসে এইভাবে কাজ করি নাই। তো এই সফটওয়্যার গুলো নিয়ে আমরা যদি কাজ করতে যাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো দেখো, সফটওয়্যার একটা ডেটা সেট তোমাকে ওপেন করে দিবে, বাট অন্য কোনো কিছু বলবে না। তো প্রথমত আমাদের যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে পুরো প্রসেসটা কিভাবে কাজ করছে সেই জিনিসটা বোঝা দরকার। তো এখানে একটা অকশনের ডেটা দেওয়া আছে, এখানে একটা অকশনের ডেটা দেওয়া আছে। তো এই অকশনের ডেটাগুলো কিভাবে আছে সেটা আগে আমাদের একটু বোঝা দরকার। তো তিনটা ভ্যারিয়েবল আছে এই জায়গায়। প্রথমটা হচ্ছে এজ, তারপরেটা হচ্ছে বিডার্স, তারপরেটা হচ্ছে প্রাইস। তো অকশনে কি হয় এটা আমরা সবাই কম বেশি জানি। অকশনে জাস্ট যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট থাকে, সে প্রোডাক্টের কোনো একটা প্যারামিটারের উপর বেস করে বিডার্সরা কল দেয়। তো বিডার্স এর কল মানে কি, যে কতজন বিডার্স ওই জায়গায় বিড করতেছে সেটার রেসপেক্টে প্রাইসটা নির্ধারণ হয়। তাই তো, সবাই এগ্রি করি এটার সাথে? এটার সাথে কি কারোর কোনো মিসঅ্যালাইনমেন্ট বা ডিসএগ্রিমেন্ট আছে আমি যে কথাটা বললাম? না স্যার। এটা কি সবাই এগ্রি করো এটা নিয়ে? জি স্যার। তো এখন এই যে যে এজ, বিডার্স কল এন্ড প্রাইস, এই তিনটা হচ্ছে আমার কাছে এই জায়গায় র্যান্ডম ভ্যারিয়েবল। তো এজ, সেটা যে কোনো প্রোডাক্টের এজ হবে 127, 115। এখন কোন ইউনিটে মেজার করছি ইউনিটটা এই জায়গায় আর তারা দেয় নাই, আমরা র্যান্ডমলি এটাকে ডে ধরতে পারি বা মান্থ ধরতে পারি। দেন ওইটার রেসপেক্টে যে বিডার ছিল তাদের কলটা এই জায়গায় দেওয়া আছে, যে তারা কতজন ওইটাতে কল দিয়েছে ওই প্রোডাক্টের রেসপেক্টে। যদি এজ 127 হয় সেক্ষেত্রে 13 জন প্রাইস। তো তার উপর বেস করে আমাদের প্রাইসের ভ্যালুটা ডিটারমাইন্ড হয়েছে। তাইলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে এজ আর বিডার্স এর কল এই জায়গায় হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল, আর এটার রেসপেক্টে বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটার রেসপেক্টে প্রাইস যে ভ্যালুটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যালু। তো এখন এই টাইপের কাজে শুরুতে আমাদের যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে যে ডেটাগুলোতে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। কারণ ডেটা সেট তোমার কাছে যখন আসবে তখন সে জায়গায় মিসিং ভ্যালু থাকতেই পারে, যেটাকে আমরা ডেটা প্রি প্রসেসিং স্টেজ বলি। তো ডেটা মিসিং থাকলে সেই জায়গাগুলো কিভাবে ফিল আপ করা যায় সেগুলো ডিসিশন নেওয়া হয়। সেটাকে আমরা মিন ভ্যালু দিয়ে ফিল আপ করবো, নাকি মিডিয়ান ভ্যালু দিয়ে ফিল আপ করবো, নাকি ওই ডেটা সেটে যদি মোড থাকে মোড ভ্যালু দিয়ে ফিল আপ করবো। ইটস আপ টু ইউ। এর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা থিওরিটিক্যাল ক্লাসে দেখে আসছি, ডেটাতে আউটলায়ার, আউটলায়ার আছে কিনা। আউটলায়ার যদি থেকে থাকে, সে আউটলায়ারটা কি অবস্থায় আছে, কতটুকু ডেটা সেটকে ইম্প্যাক্ট করতেছে। দেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের ডেটা সেটের ডিস্ট্রিবিউশন। ডেটা সেটের ডিস্ট্রিবিউশন, ডেটা সেট কিভাবে আছে। তাহলে ডিস্ট্রিবিউশন আমরা যদি হিসাব করি, এখানে আমরা এজের জন্য একটা ডিস্ট্রিবিউশন পাবো, বিডার্স এর কলের জন্য একটা ডিস্ট্রিবিউশন পাবো, প্রাইসের জন্য একটা ডিস্ট্রিবিউশন পাবো। দ্যাটস মিন এজের ভ্যালু গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে এই ডেটা সেটে, বিডার্স এর কল গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, প্রাইস গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে। তো তুমি কেয়ারফুল একটু দেখো এই জিনিসগুলো। তুমি যদি হাতে ক্যালকুলেট করতে যাইতা, ক্লাসে যেভাবে আমরা হাতে ক্যালকুলেট করছি, এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আর এখানে 32টা ডেটা পয়েন্ট আছে, তোমার কাছে আরো অনেক ডেটা সেট থাকতে পারে। বিশেষ করে যারা সেন্সরের ডেটা নিয়ে রিসার্চ করে, একটা একটা সেন্সর যে ডেটা পাস করে প্রতি সেকেন্ডে দেখা যায় 40,000 50,000 করেও তারা ডেটা পাস করতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ডেটার সংখ্যা অনেক বেশি হয়। তো ওইগুলোর সময় তুমি হাতে কোনো কিছু করতে পারবে না।
বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুমি যে থিওরামটা শিখে আসছো সেটাই কিন্তু তুমি আলটিমেটলি এই জায়গায় কাজে লাগিয়ে ডাটা ইন্টারপ্রেট করবা। সেটা কিভাবে আমরা একটু দেখি সফটওয়্যার আমাদের কতটুকু ইনফরমেশন দেয় আর কতটুকু কমিউনিকেশন আমাদের সাথে করে। তো আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে কাজ করব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সফটওয়্যারের যে পার্ট এই জায়গায় অনেক কিছু আছে, বাট এত কিছু আসলে একটা সিঙ্গেল ক্লাসে করা সম্ভব না। তোমরা যদি কেউ করতে চাও, ইন্টারেস্টেড থাকো, সেক্ষেত্রে তোমরা অলওয়েজ ওয়েলকাম এই কোর্স শেষ করার পরেও। ঠিক আছে, এই কোর্স শেষ করার পরও যদি তোমরা এগুলো বিষয়ে ইন্টারেস্টেড থাকতে চাও, সেক্ষেত্রে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। বাট একটা ক্লাসে এত কিছু দেখানো সম্ভব না। তো মেইনলি আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে এই ডেসক্রিপটিভস এর ওপর। তো আমরা যদি ডেসক্রিপটিভস এ ক্লিক করি, সো এই আমাদের যে জ্যাস, এটার ইউজার ইন্টারফেস ওয়াইজ যেটা আসতেছে সেটা হচ্ছে আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বাম সাইডে তিনটা ভ্যারিয়েবল যে ছিল ডেটায়, সে অটোমেটিক্যালি তিনটা ভ্যারিয়েবল এই জায়গায় ইনপুট নিয়ে নিয়েছে। তো এখন তুমি কোন কোন ভ্যারিয়েবল নিয়ে স্টাডি করতে চাও সেটাকে জাস্ট এই জায়গায় নিয়ে আসলে তার একটা সিঙ্গেল ক্লিকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স চলে আসতেছে। ঠিক কি বোঝা যায় আমি যে কথাটা বললাম? তো এজের যে ডেটা, এজের ডেটা হচ্ছে ভ্যালিড লেখছে 32, মিসিং 0, মিন ভ্যালু অটোমেটিক্যালি চলে আসছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 27.395, মিনিমাম ভ্যালু হচ্ছে 108, ম্যাক্সিমাম ভ্যালু 194। তো প্রথম কথা হচ্ছে ভ্যালিড সে কিভাবে লিখলো। ভ্যালিড সে এভাবে লিখছে যে আমার এজের আন্ডারে যে ভ্যালুগুলো আছে, এজের আন্ডারে যে ভ্যালুগুলো আছে, ম্যাক্সিমাম ভ্যালু সে যখনই দেখতেছে নিউমেরিক এন্ট্রি, সে তখন কাউন্ট করা শুরু করে দিবে যে নিউমেরিক এন্ট্রি কতগুলো আছে। বা তুমি যদি ওকে ফিট করায় দাও যে এটাতে নিউমেরিক এন্ট্রি থাকবে, তাহলে সে ভ্যালিড হিসেবে ধরবে নিউমেরিক এন্ট্রি গুলো। সো এই জ্যাসপের আমি ডিফল্ট সেটিংস চেঞ্জ করি নাই। এই এখানে যেটা আছে সেটা বোঝাচ্ছে, যেটা সেটা হচ্ছে যে আমার নিউমেরিক ভ্যালু গুলো সংখ্যা যদি বেশি থাকে সেক্ষেত্রে ভ্যালিড হিসেবে নিউমেরিক দেখবে। ক্যাটেগরিক্যাল ডেটা আমি যেটা ক্লাসে বলেছিলাম, যদি ক্যাটেগরিক্যাল ডেটার মধ্যে যদি স্ট্রিং থাকে বা নাম থাকে, যেমন ধরো জেন্ডার মেল অ্যান্ড ফিমেল, তো সেক্ষেত্রে সে যেটা করবে সেটা হচ্ছে আমাদের এই যে যে ভ্যালিড ডেটা পয়েন্ট গুলো আছে, তখন সে ক্যাটেগরিক্যাল ডেটা গুলো কাউন্ট করা শুরু করবে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ডেটা আমাদের ক্যাটেগরিতে ভাগ করা থাকে। এরপরে সে দেখাচ্ছে যে মিসিং ভ্যালু নাই, টোটালি মিসিং ভ্যালু নাই, মিসিং ভ্যালু 0, দ্যাটস মিন তোমাকে মিসিং ভ্যালু নিয়ে কাজ করার প্রয়োজন এই জায়গায় নাই। মিন ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 27.395, এখানে একটা সিঙ্গেল ক্লিকে সে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু বলে দিচ্ছে, বাট সে কখনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিগনিফিকেন্স বা যে জিনিসগুলো আমরা এতদিন ক্লাসে পড়ছি এটা সে এই জায়গায় কিছুই বলতেছে না। অ্যাডিশনালি মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু সে এখানে দিয়েছে। এবার আমরা যদি বিডার্স এর কলটাকে নিয়ে আসি, এভাবে না নিয়ে এসে এভাবে যদি আমরা না নিয়ে আসি, জাস্ট এখানে ক্লিক করে এই যে যে বাটনটা আছে এটাতে ক্লিক করে ভ্যারিয়েবলস এ চলে আসবে। তো এখন নতুন করে অ্যাড হইলো হচ্ছে বিডার্স এর কল। তো বিডার্স এর কল আমরা যদি একটু দেখি যে বিডার্স এর কলের ডাটাগুলোর কি অবস্থা। সেম এখানেও ভ্যালিড হচ্ছে, এখানেও বিডার্স এর কল 32টা ডেটা সেট আছে, মিসিং ভ্যালু 0, বিডার্স এর কলের মিন ভ্যালু দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড ডিভিশন দেখাচ্ছে, মিনিমাম বিডার্স এর কল ম্যাক্সিমাম বিডার্স এর কল এই জায়গায় এসে দেখিয়েছে। সো আমরা একই সাথে আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে যে কম্পেয়ার করে নিতে পারতেছি যে রেঞ্জটা কতটুকের ভিতরে আছে। এটা গ্রাফিক্যালি আমরা যখন দেখব তখন আরো বেশি ক্লিয়ার হবে। এবার আমরা আসি প্রাইসের ক্ষেত্রে। তো প্রাইসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রাইস, এটারও ভ্যালিড ডেটা পয়েন্ট হচ্ছে 32টা, কোনো রকম কোনো মিসিং ভ্যালু নাই, দ্যাটস মিন ডেটাগুলোর কোনো মিসিং পয়েন্ট আমাদের নাই। মিন প্রাইস হচ্ছে 1327 পুরো ডেটা সেটের, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 393, মিনিমাম ভ্যালু হচ্ছে 729, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2131। তো একটা জিনিস আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে প্রাইসের ডেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক হাই।
তো এটা দ্বারা বোঝা গেল এই যে যে প্রাইসটা এটা অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে, অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে। স্ট্যান্ডার্ড ডিভিশনের ভ্যালু অনেক বেশি, স্ট্যান্ডার্ড ডিভিশনের ভ্যালুটা বেশ অনেকখানি বেশি। তো এটার উপর বেস করে আমরা একটু দেখবো আর কি একটু পরেই, যে যে ধরনের প্লট গুলো আমরা ক্লাসে দেখেছি সেই প্লট গুলো আসলে এই ডেটা সেটের রেসপেক্টে যদি আমরা জেনারেট করি তখন কি হয়। তো এখন এরপরে নিচে বেশ কিছু জিনিস আছে, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে বেসিক প্লটস। তো আমরা যদি ফার্স্টে স্ট্যাটিস্টিক্স এ ক্লিক করি, সেক্ষেত্রে দেখা যাবে যেটা সেটা হচ্ছে যে সে আসলে কি দেখাচ্ছে। হ্যাঁ, সে আসলে কি দেখাচ্ছে, সে মিসিং ভ্যালু গুলো দেখাচ্ছে আর ভ্যালিড ভ্যালু গুলো দেখাচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে সে এটাকে স্যাম্পল সাইজ ধরতেছে, এটাকে সে স্যাম্পল সাইজ ধরতেছে। দ্যাটস মিন যে কয়টা ডেটা আছে সে স্যাম্পল সাইজ ধরে নিচ্ছে আর কি, এগুলোকে যে একটা সার্টেন পপুলেশন থেকে এই ডেটা গুলো আসছে, এই কারণে সে এগুলোকে স্যাম্পল সাইজ ধরে নিচ্ছে। এরপরে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোয়ান্টাইলস, যেটার মধ্যে আছে কোয়ার্টাইলস, কাট পয়েন্টস, পার্সেন্টাইলস। তো এভাবে আমরা এই জিনিসগুলো দেখতে পারি, দেখবো আমরা। এরপরে আমরা ডিস্ট্রিবিউশনে স্কিউনেস দেখতে পারি, যেটা আমরা পড়েছি। এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে কুর্তোসিস, শ্যাপ্রিও উইল টেস্ট, সাম। সো এই জিনিসগুলো আমরা দেখি নাই আন্ডার গ্রাজুয়েটে, আমরা জাস্ট স্কিউনেস দেখেছি। তো স্কিউনেস এর রেসপেক্টে আমরা এটা দেখতে পারি। তো ফার্স্টে আমরা একটু এই ডেটা সেট গুলোর যে কোয়ার্টাইলস আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে আসি। তো আমরা একটু দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে 25th পার্সেন্টাইলে সে ডেটাগুলো দিয়েছে। তো কেউ কি আমাকে একটু বলতে পারবা যে এই যে যে ডেটা গুলো সে দিল, সে কি আমাদের সাথে কোনো কিছু কমিউনিকেট করেছে, কোনো কিছু কি বলেছে এই জায়গায়, যে এটা কিভাবে আসছে বা এটার কি সিগনিফিকেন্সটা কি, এখান থেকে কোন ইনসাইটটা আমাদের বের করা যেতে পারে, এগুলো কি আমাদেরকে বলেছে? এই জিনিসগুলো কি আমাদের বলেছে সে? বলে না নাই। স্যার। হ্যাঁ স্যার। তো এই কারণে এই ডেটা সেটকে রিড করতে গেলে তোমাকে বেসিক জিনিসপত্র পড়ে আসতেই হবে, ইন্টারপ্রিটেশন যেটা, তা না হলে তুমি কখনোই সফটওয়্যার গুলো নিয়ে কাজ করতে পারবে না, বা তুমি যে প্ল্যাটফর্মে তুমি কাজ করতে পারবে না, কারণ এরা তোমাকে বলবে না। তো আমরা ফার্স্টে এজ এর কথা যদি চিন্তা করি, বলতেছে 25th পার্সেন্টাইল, 25th পার্সেন্টাইলে ভ্যালু কত? 117। দ্যাটস মিন সে কি করলো, এজ এর ভ্যালু গুলাকে মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে সাজায় ফেলছে। সাজায় ফেলার ফলে যেটা 25th পার্সেন্টাইলের ভ্যালু আসছে 117। দ্যাটস মিন 117-র আগে 25% ডেটা আছে, এবং 25% ডেটা 117 থেকে ছোট। ঠিক তারপরেই 15th পার্সেন্টাইল, সেটার ভ্যালু কত? 140। তো এই 15th পার্সেন্টাইলে কি হচ্ছে, 15th পার্সেন্টাইলে 140-এর লেফটে আমার 50% ডেটা আছে, আর 140-এর রাইটে 50% ডেটা আছে। ঠিক 75th পার্সেন্টাইলে গিয়ে ভ্যালুটা হচ্ছে 168। তাহলে আমার যে ফাইনাল বা 100th পার্সেন্টাইল, সেই পার্সেন্টাইলের ভ্যালুটা কত হবে? 194। সো এটা গেল পার্সেন্টাইলের ব্যাপার স্যাপার। তো আমরা স্কিউনেস পড়েছি। তো আমরা যদি স্কিউনেস এ ক্লিক করি, তো আরেকটা প্যারামিটার অ্যাড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্কিউনেস এর ভ্যালু। তো স্কিউনেস এর ভ্যালু গুলো এখানে আমরা একটু দেখি। এজের ক্ষেত্রে স্কিউনেস হচ্ছে 0.216, বিডার্স এর কলের ক্ষেত্রে স্কিউনেস 0.420, প্রাইসের ক্ষেত্রে স্কিউনেস হচ্ছে 0.399। তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই যে যে স্কিউনেস বোঝায় যে ডেটা আসলে মানে কতটুক লেফটে বা রাইটে তার টেইলটাকে, ডিস্ট্রিবিউশনের টেইলটাকে এক্সপ্যান্ড করে রেখেছে। তো আমরা দুই ধরনের স্কিউনেস দেখেছিলাম ক্লাসে, একটা হচ্ছে পজিটিভ স্কিউনেস, একটা নেগেটিভ স্কিউনেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো ডেটাতেই পজিটিভ স্কিউনেস আছে। দ্যাটস মিন আমরা রাফলি গ্রাফিক্যাল ফিগার দেখার আগেই আমরা বলতে পারি যেটা যদি ডেটা সেট গুলোকে আমরা প্লট দিই, তাহলে সেটা ডান দিকে ডান দিকে ডেটা সেটটা সরে যাবে। দ্যাটস মিন এখান থেকে আমরা আরেকটা ইনসাইট পাইলাম যে এই ডেটাগুলো এখন যে অবস্থায় আছে এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা খুবই কম, যেটা আমরা একটু পরেই যখন স্ট্যাটিস্টিক্যাল গ্রাফিক্যাল প্লট দেব এই প্লট গুলোতে দেখতে পারবো। তো এটা একটা জিনিস গেল। এরপরে আমরা ডিসপারশন পড়ে আসছি। তো আমরা যদি ডিসপারশন যে জিনিসগুলো আমরা পড়ে আসছি সেগুলো আমরা দেখতে চাই, যেমন হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটা আমরা
দেখতে পারি, দেন শুধু রেঞ্জ আমরা দেখতে পারি, ভ্যারিয়েন্সের ভ্যালু আমরা দেখতে পারি। সো এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বা ভ্যারিয়েন্স, এই জিনিসগুলো ভ্যালু আমরা বা রেঞ্জ ভ্যালু গুলো আমরা বোঝার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা বেসিক প্লট গুলো থেকে একটু ঘুরে আসি যে প্লট গুলোতে আসলে কি অবস্থায় ছিল। ঠিক আছে, তো ফার্স্টে যে প্লটটার কথা তারা বলতেছে সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন প্লট। ডিস্ট্রিবিউশন প্লট যদি আমরা দেই, এই যে ডিস্ট্রিবিউশন প্লট আমরা দেখতে পাচ্ছি। তো ডিস্ট্রিবিউশন প্লটে এটা হচ্ছে আমাদের এজের। তো দেখো একটু মিলায় নাও, ডেটার যে টেইলটা সেই টেইলটা কোন দিকে যাচ্ছে দেখো তো, এর টেইলটা কোন দিকে যাচ্ছে। আমরা যদি ডিসপ্লে ডেনসিটি দেই, এই যে ডেনসিটির কথা আমরা বলে আসলাম, এই ডেনসিটিটা কি বলো তো দেখি, এই ডেনসিটিটা কি বোঝাচ্ছে এই জায়গায়, যে ডিসপ্লে ডেনসিটি লিখে যে গ্রাফটা চলে আসছে, কেউ বলতে পারবে এটা? এই ডিসপ্লে ডেনসিটিটা যেটা বোঝায় সেটা হচ্ছে যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের কাজটা করে সে, এর বাইরে। ঠিক আছে, এরপরে আমরা আরো এখানে বেশ কিছু প্লট দেখতে পাই, ইন্টারভাল প্লটস, কিউ কিউ প্লটস। আমরা আসবো আস্তে আস্তে। তো বিটার্স এর কল যেটা, এটা এটা কিছুটা কিছুটা হইলেও নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি যায়, কিছুটা নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি যায়। যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি গিয়েই থাকে তাহলে আমরা স্কিউনেস এর যে ভ্যালুটা ছিল, এই স্কিউনেস এর ভ্যালুটা আমরা বলতে পারি যেটা স্কিউনেস এর ভ্যালুটা কিছুটা কম হবে, এজের থেকে অ্যাটলিস্ট কম হবে। তো এজের স্কিউনেস এর ভ্যালুটা কত ছিল? এজের স্কিউনেস এর ভ্যালুটা হচ্ছে 0.216। বিডার্স এর কলের ক্ষেত্রে, বিডার্স এর কলের ক্ষেত্রে স্কিউনেস এর ভ্যালুটা হচ্ছে 0.420। এখন আমাকে বলো, এই যে স্কিউনেস এর ভ্যালুটা বেড়ে গেছে, বাট এটা কি আদতে নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি গেছে নাকি যায়নি? আচ্ছা, কারোরই মাইক্রোফোন অন নাই, ভালো কথা, যাই হোক, এটা তোমরা যেভাবে দেখো আর কি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই প্রাইস। তো প্রাইসের ক্ষেত্রে যে শেপটা আছে সেটার চেহারা হচ্ছে এইটা, ডেটা ডিস্ট্রিবিউশন। তো তখন আমাদের যে স্কিউনেস ভ্যালু সেটা আসতেছে হচ্ছে 0.399। তো এর মধ্যে কোন শেপটা আমার কাছে সবচেয়ে বেশি নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি যাচ্ছে বলে মনে হয়? প্রাইস। তো প্রাইসের ভ্যালুটা আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের খুব কাছাকাছি দেখতেছি আর কি। তো এখন তোমাকে যে ডেটা সেটটা অ্যাসাইনমেন্টে দেওয়া হবে, সেক্ষেত্রে এটাই চাওয়া হবে যে জাস্ট একটা সিম্পল ডেটা সেট দেওয়ার পরে তুমি জাস্ট যেটা করবা সেটা হচ্ছে যে এই এই গ্রাফ গুলো তুমি প্লট করবা, এবং প্লট করার পরে তুমি প্রত্যেকটা জায়গায় ডেসক্রাইব করবা যে তোমার কি মনে হচ্ছে ভ্যালুর রেসপেক্ট, তোমার কি মনে হচ্ছে যে ভ্যালুর রেসপেক্ট, যে কি অবস্থায় আছে না আছে। তো আমরা একটু দেখি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ভ্যালুটা সেটা প্রাইসের ক্ষেত্রে বেশি, 393.134। তো আমরা প্রাইসের যে কার্ভটা আছে সেটাও যদি আমরা একটু দেখি, এটা বেশি ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, খুব বেশি ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে এইটা। ঠিক আছে, এই যে এটা এইখানে এসে শেষ হচ্ছে আর এটা এই দিকেও চলে যাচ্ছে। তো প্রাইসের যে ডেটাটা, এটার স্ট্যান্ডার্ড ডিভিশনের ভ্যালুও বেশি, ডিস্ট্রিবিউটেড অবস্থায়ও আছে বেশি। এখন একটা ইন্টারেস্টিং জিনিস আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে আমাদের এজের যে ভ্যালুগুলো, বিডার্স এর কল যেটা আর প্রাইসের ভ্যালু যেটা, প্রত্যেকটার ইউনিট ডিফারেন্ট। এখন এই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুগুলো বা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েবল গুলোর মধ্যে আমরা যদি কম্পেয়ার করতে যাই, বেসিক কম্প্যারিজনে যদি আসি, সেই ক্ষেত্রে যেহেতু ইউনিটের ডিফারেন্স আছে,
সেহেতু এই যে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ডেভিয়েশনের ভ্যালুগুলো আমি তিনটার সাথে কোনো কম্প্যারিজন করতে পারতেছি না। তো এই সব ক্ষেত্রে ডেটা যদি স্ট্যান্ডার্ডাইজড হয়, ডেটাকে যদি আমরা স্ট্যান্ডার্ডাইজড স্কেলে, অনেকগুলো স্ট্যান্ডার্ডাইজেশন স্কেল আছে, ধরো তুমি 0 আর 1 এর মধ্যেও স্ট্যান্ডার্ডাইজ করতে পারবা, -1 থেকে 1 এর মধ্যেও স্ট্যান্ডার্ডাইজ করতে পারবা। তো তখন তুমি এই যে যে ইউনিটের যে প্রবলেম, তো এটা না রেখে তুমি খুব সহজেই, খুব প্রত্যেকটা ডেটার মধ্যে যে ডেভিয়েশনের ভ্যালুগুলো ছিল, এটা দিয়ে তুমি একটা বেসিক কম্প্যারিজন তুমি করতে পারতা যে কোন ডেটা সেটের ডেভিয়েশন বেশি, যে প্রোডাক্টের যে এজ গুলো ছিল, আমরা যদি এজটাকে প্রোডাক্টের এজ ধরি, যে প্রোডাক্টের এজ গুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি ছিল, নাকি সেটার রেসপেক্টিভ প্রাইসের যে আহ, আমার ডেভিয়েশন সেটা বেশি ছিল। সো এইগুলো ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ডাইজড, যে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন আছে, সেই স্ট্যান্ডার্ডাইজেশনের হেল্প নিতে পারি। মিনিম্যাক্স স্ট্যান্ডার্ডাইজেশন আছে, দেন হচ্ছে স্কেল বেসড স্ট্যান্ডার্ডাইজেশন আছে, যেটা শুরুতে বললাম যে 0 থেকে 1, -1 থেকে 1, এভাবে কাজ করে আর কি। তো নিজেদের প্রয়োজনে যে কোন ইনফরমেশন সেখান থেকে আসলে এক্সট্রাক্ট করতে চাচ্ছে, সেটার রেসপেক্টে কাজ করতে হয়। আমি আবারও বলতেছি, কোনো সফটওয়্যার কিন্তু তোমার সাথে কমিউনিকেট করবে না আনলেস তুমি যতক্ষণ না ওর কাছ থেকে আউটপুট চাচ্ছ, এবং আউটপুট যখনই তুমি চাবা, ওর কমিউনিকেশন শুধু আউটপুট দেওয়া পর্যন্তই শেষ, এরপরে কিন্তু আসে তোমার সাথে কথা বলবে না। তো তুমি কি চাচ্ছ তোমার ডেটা সেট সম্পর্কে, এটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি দেখি আর কি যে, আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে বক্স প্লটের যে বিষয়টা, যে এখানে আদতে আউটলায়ার আছে কিনা, যদিও ডেটা সংখ্যা 32 কম। সো আউটলায়ারের বিষয়টা আমরা একটু যদি বক্স প্লটে যাই, তো সেক্ষেত্রে আমরা আউটলায়ারটা দেখতে পারি, এটা কাস্টমাইজেবল যে প্লট আছে তাদের এর ভিতরে আছে। সো বক্স প্লট যদি আমরা একটু দেখি, তো বক্স প্লট দেখার পরে হয়ে গেল এটা, এই যে এটা হচ্ছে সেই বক্স প্লট। তো বক্স প্লট আমরা ক্লাসে দেখেছিলাম আর কি, যে বক্স প্লট কিছুই না, জাস্ট কোয়ার্টাইলসে ভাগ করে ফেলে। তো বক্স প্লট এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের যে কিউ ওয়ান ছিল হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, এটা হচ্ছে আমাদের কিউ টু হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল, দ্যাটস বিন 50%। এটা হচ্ছে কিউ3, যেটা 75%। এটা হচ্ছে কিউ4, যেটা হচ্ছে 100%। তো এখন কথা হচ্ছে যে এটার শেপটা এমন কেন হয়ে দাঁড়াইছে, এখানে লেন্থটা বেশি, এখানে লেন্থটা বেশি, এই জায়গার লেন্থটা কম। দেখো, সে কিন্তু বক্স প্লট তোমাকে দিয়েছে, সে তোমাকে বক্স প্লট দিয়েছে, বাট এখান থেকে কিন্তু ইনসাইট সে তোমাকে দেয় নাই, এই শেপ সম্পর্কেও সে কোনো কথা বলে নাই। তো এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে যে এই যে এতটুক যে জায়গা, এই জায়গায় আমাদের, সরি এটা আমি ভুল লিখেছি, এইটা হচ্ছে আমাদের কিউ ওয়ান, এটা হচ্ছে আমাদের কিউ ওয়ান। 25% ডেটা আছে এই যে, এখান থেকে এতটুকু হচ্ছে 25%, এখান থেকে 25, দ্যাটস মিন 50। তো এখন কথা হচ্ছে, এই যে যে 25% জায়গা বা 25% ডেটা, এই জায়গায় লেন্থ এত কম কেন? আবার এইখানেও তো 25% ডেটা আছে, এখানে লেন্থ এত বেশি কেন? তো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে, এই যে আমাদের যে মিনিমাম ভ্যালু, এখান থেকে যে 25% ডেটা আছে, এই জায়গা থেকে যে 25% ডেটা আছে, এই ডেটাগুলো খুবই ক্লোজলি প্যাকড ডেটা। যে পার্থক্য, এই পার্থক্যগুলো নিজেদের মধ্যে খুবই কম। কারণ বাম পাশেই দেখো, বাম পাশে হচ্ছে সেই এজের স্কেলিংটা দেওয়া, দ্যাটস মিন এইখানে যে ডেটাগুলো বসতেছে সেগুলো সবই হচ্ছে আমার বাম পাশে এজের স্কেলিং অনুযায়ী। দ্যাটস মিন এখানে যে 25% ডেটা, এই 25% ডেটা কিন্তু ক্লোজলি প্যাকড।
দ্যাটস মিন আমরা যদি একটু আমাদের ওপরে যে ইয়াটা ছিল, অ্যানালাইসিসটা ছিল, আমাদের যে পাস্ট 25 যে পার্সেন্টাইল বা আমাদের যে তোমার Q1 ভ্যালু 117, আমরা বলতে পারি 117-র আগে, 117-র আগে আমাদের যে মিনিমাম ভ্যালু 108 থেকে 117, এর ভিতরে ডেটাগুলো ক্লোজলি প্যাকড, মানে এখানে যে 25% ডেটা আছে এরা খুবই কাছাকাছি। বিটুইন 108 থেকে 117 এর ভিতরে ডেটার পার্থক্য খুবই কম, এজের যে ব্যাপারটা। এটা একটা মিনিংফুল ইনসাইট আমরা এই বক্স প্লট থেকে পেলাম। ঠিক এরপরে যে 25% ডেটা আছে, সে 25% ডেটা যে পার্থক্য, এই 25% ডেটার পার্থক্য একটু বেশি। আর এরপরের এই পার্থক্যগুলো, ডেটাগুলোর ইন্ডিভিজুয়াল পার্থক্য আরো বেশি। পরবর্তী আমার 50% থেকে 75% যে ডেটাগুলো আছে টোটাল ডেটা সেটে, সেটার পার্থক্য আরো বেশি। এই একটা জিনিস আমরা এই বক্স প্লট থেকে পেতে পারি। এখন এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে জায়গাটুকু যেটা বক্সের মধ্যে আছে, এটাকে আমরা পড়তাম হচ্ছে সেই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের মধ্যে যদি, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ভিতরে যদি আমাদের ডেটা সংখ্যা তো 50%-এর বেশি হওয়া সম্ভব না, বাট আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই লেন্থ গুলো বড় ছোট হচ্ছে কিসের বেসিসে? ডেটাগুলোর ইন্ডিভিজুয়াল পার্থক্যর বেসিসে। তাহলে এই জায়গায় যদি ডেটাগুলোর পার্থক্য বেশি থাকে, তাহলে এর প্রভাব টোটাল ডেটা সেটে একটা জায়গায় পড়ে। সেটা কোথায়? সেটা হচ্ছে ডেটার বাইরে আমাদের যে যেই আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এর বাইরে যে ডেটাগুলো থাকবে তাদের মধ্যবর্তী পার্থক্য আইদার আইদার কমে যাবে অথবা বেড়ে যাবে। কিভাবে এই কথাটা আমি বললাম? যদি আমার টোটাল ডেটা সেটের ডেটা পার্থক্য এখানে কম হয়, এই জায়গাতে কম হয়, এগুলো যদি গায়ে গায়ে থাকে, এগুলো যদি গায়ে গায়ে থাকে, সেক্ষেত্রে আমি বলতে পারি আমার যে পুরো প্রসেসের ডেটা, সেটা যে প্রসেসই হোক, পুরো প্রসেসের ডেটা পার্থক্য আসলে সঠিক পার্থক্য খুবই কম হবে। আর যদি এরপরেও পার্থক্য এই জায়গায় বেশি হয়, হইতেই পারে যে কোনো ডেটা সেটে, সেক্ষেত্রে অন্যান্য জায়গায় আউটলায়ার থাকার একটা চান্স থাকতে পারে। যেটা আমরা একটু নিচের গ্রাফগুলো একটু দেখি। এই যে এই জায়গায় যে জিনিসটা দাঁড়াচ্ছে, এই জায়গায় যে জিনিসটা দাঁড়াচ্ছে, এই জায়গায় কিন্তু ডেটাগুলোর মধ্যে পার্থক্য, ইন্ডিভিজুয়াল পার্থক্য খুবই কম। ইন্ডিভিজুয়াল পার্থক্য খুবই কম। এই 50% ডেটা এরা খুবই গায়ে গায়ে আছে, বিডার্স এর কল। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এজের যে ব্যাপারটা, এই মাঝখানের যে 50% ডেটা, এই 50% ডেটার ডিফারেন্সটা অনেক বেশি নিজেদের মধ্যে। তো ডিফারেন্স যদি এই জায়গায় 50% ডেটা বেশি থাকে, সেক্ষেত্রে থ্রু আউট দ্য ডেটাতে দেখা যাবে যে হ্যাঁ, এজের যে ডেটাগুলো আছে তারা একে অপরের থেকে পার্থক্য অনেক বেশি। আর বিডার্স এর কলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই জায়গায় মধ্যবর্তী যে 50% ডেটা, এই 50% ডেটা ইন্ডিভিজুয়াল পার্থক্য অনেক কম। তো এরপরে আমরা প্রাইসের ক্ষেত্রেও দেখতে পাই যেটা, সেটা হচ্ছে যে পার্থক্য খুবই কম। তাহলে কোশ্চেন হচ্ছে, তুমি কিভাবে ডিসাইড করবা যে জায়গায় ডেটাতে আউটলায়ার আছে কিনা? দেখো, আউটলায়ার আছে কিনা এটা, আহ, যে আউটলায়ারকে তুমি আউটলায়ার বলবা, এটা solely তোমার উপর। কিভাবে? কারণ হচ্ছে আমি যে আউটলায়ার গুলো বলবো, আউটলায়ার ভ্যালুটা কি? আইদার সবচেয়ে কম একটা ভ্যালু যেটা ডেটা সেটের সাথে যাচ্ছে না, বা এক্সেসিভ বড় একটা ভ্যালু। এখন এই আউটলায়ার ডিটারমিনেশনের যে ব্যাপারটা বা আউটলায়ার ডিক্লারেশনের যে ব্যাপারটা, এটা solely তোমার উপর। কিভাবে? দেখো, এজের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আমার মাঝখানের যে 50% ডেটা, মাঝখানের 50% ডেটা সে তার নিজেদের মধ্যে পার্থক্য যেটা, সেটা যথেষ্ট বড়, নিজেদের মধ্যে পার্থক্য যথেষ্ট বড়। তাহলে বাকি যে ভ্যালুগুলো থাকবে, সে ভ্যালুগুলোরও নিজেদের মধ্যে ডেটার ডিফারেন্স, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অনেক বড় হবে। তো এই কেসে তুমি এজের ভ্যালুগুলোকে আউটলায়ার না বললেও পারো। বা যদি এমন হয় যে এজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, আমরা সে ফর এক্সাম্পল এই জায়গায় কত পাইছি, এখানে এজের ম্যাক্সিমাম ভ্যালু আসছে হচ্ছে 194।
এখন এইখানে যদি কোনো একটা ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু 194 না হয়, ম্যাক্সিমাম ভ্যালু আসে হচ্ছে 500, সেক্ষেত্রে এই 500 আমার এই ডাটা সেটে ফিট করবে না, এটা ওয়ান কাইন্ড অফ একটা আউটলায়ার হবে। তাহলে 500 এর জন্য এটা আরো উপরে চলে যাবে। তখন তুমি এই যে ডিস্টেন্স গুলো আছে এগুলো দেখলে তুমি বুঝতে পারবা এই যে 500 সে আসলে তোমার ডেটা সেট বা এজের জন্য আউটলায়ার। আইদার ডেটাতে কোনো এই জায়গায় কোনো ভুল আছে, অথবা এই ডেটাটা অন্য কোনো কিছু ইন্ডিকেট করতেছে এই প্রসেসের জন্য। তো সেই জায়গাগুলো ডিক ডাউন করে দেখা হয়। তখন তোমাকে তোমার ইঞ্জিনিয়ারিং যে নলেজ আছে সেই ইঞ্জিনিয়ারিং নলেজ দিয়ে দেখা হবে যে আসলে প্রবলেমটা কোথায় ছিল এই জায়গায়। তো এইভাবে আমরা এই বক্স প্লট থেকে আমাদের যে আউটলায়ারের বিষয়টা আছে সেই জিনিসটা আমরা বুঝতে পারি। তো এখন তোমাদের যে অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে এইগুলোর উপরই থাকবে। জাস্ট একটা ডেটা সেট আমি দিব, ওই ছোট ছোট ডেসক্রিপটিভ জিনিস তোমাদেরকে লিখতে হবে, এর বাইরে কিছু না। বাট নিজেরা লেখার চেষ্টা করো, আমি বারবার তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে যে সবকিছুই তোমাদের বেটারমেন্টের জন্য, তোমাদের এগেনস্টে কোনো কিছুই না। তো যারা ভালো করতে চাও তারা আজকে থেকে 25 তারিখ পর্যন্ত একটু সময় নাও, নিয়ে অ্যাসাইনমেন্টটা দেখে তোমরা সাবমিট করো। বাট কেউ কারোটা কপি করো না, কারণ টার্নিটিনে কিন্তু তুমি দেখতে পারবা যে কে কার্ডটা কপি করে নিয়ে আসছে সোর্স ফাইল সহ। তোমরা টার্নিটিনের নাম শুনছো? টার্নিটিনের নাম শুনছো তোমরা? স্যার ক্লাসে বলেছি। তো টার্নিটিনে তোমরা দেখতে পারবা যে কে কার্ডটা কতটুকু কপি করেছে আর কি, ঠিক আছে, বা কোন সোর্স থেকে কতটুকু কপি হয়েছে। তো আমি চাইবো যেটা, সেটা হচ্ছে যে আমি যেভাবে বললাম একেবারে সিম্পল সিম্পল একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যা আমি বলছি সেই টাইপের জিনিস। এবং আমরা যা ক্লাসে পড়েছি এর বাইরে আমরা যাব না, যাওয়া আমাদের উচিত না, কারণ এখানে আর অনেক কিছু আছে, আমি যা ইচ্ছা তাই একটা দিয়ে দিতে পারি না এই জায়গায়। তো তোমরা অ্যাসাইনমেন্টটা প্রপারলি সাবমিট করো, আর আমাদের বাকি যে ক্লাসগুলো এটা কন্টিনিউ হবে আমাদের যে আমাদের ক্লাস টাইম ছিল, স্কেজুল টাইম, সেটাতেই আমাদের বাকি আর 2 সপ্তাহ মনে হয় বাকি আছে, নাকি নাকি 1 সপ্তাহ বাকি আছে? 2 সপ্তাহ বাকি থাকার কথা না? স্যার স্যার দুই 2 উইকস সপ্তাহ স্যার। আছে। হ্যাঁ, 2 সপ্তাহ বাকি আছে। তো বাকি যে 2 সপ্তাহ, সেই 2 সপ্তাহে আমাদের ক্লাস টাইমে ক্লাসটা হবে। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য। এবং যদি ডেটা সেট সামনে আসে, থিওরিটিক্যাল জিনিসপত্র তো পড়লা, তো থিওরিটিক্যাল জিনিসপত্রটাকে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করবা। কারণ তুমি সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, তুমি এরপরে থার্ড ইয়ারে উঠবা, তো তোমার কাছে এখন 1 বছর সময় আছে। পুরো থার্ড ইয়ার শেষ করলা, এরপরে তোমার ফাইনাল ইয়ার প্রজেক্ট যেটা, সো এই 1 বছরে তুমি এখান থেকে আরো ডিক ডাউন করতে পারো। আর যদি কারোর কোনো প্রবলেম হয় ক্লাসের বাইরেও, এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি কেউ এটা নিয়ে কাজ করতে চাও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং যেটাই বলো না কেন, এই সেগমেন্ট নিয়ে কাজ করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এটা আমি সেশনটি এখানে শেষ করে দিচ্ছি।